বন্ধুরা, আমি সুকন্যা আপনাদের হোস্ট জিওটিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত। একবার ভাবুন তো, আমাদের দেশেরই একটি রাজ্যে গত 3 বছর ধরে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি চলছে। 250 জনের বেশি মানুষ মারা গেছেন, 10,000-এর বেশি ঘরবাড়ি ছাই হয়ে গেছে, আর 170টি রিলিফ ক্যাম্পে মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে। 5 বছরের ছেলে থেকে 5 মাসের দুধের শিশু কেউ সুরক্ষিত নয়। আর আমাদের দেশের সরকার একটি সংবেদনশীল সীমান্তবর্তী রাজ্যকে বিপদে ফেলে তার জন্য রাজ্যে ভোট প্রচারে ব্যস্ত। আজ আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব কেন মণিপুর আবার জ্বলছে এবং কেন এটি মোদী সরকারের গত 3 বছরের সবচেয়ে বড় জিওপলিটিক্যাল ব্যর্থতা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই আগুন শুধু মণিপুরের নয়, পুরো ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি। মণিপুর আবার ফুটছে। সরকারের 3 বছরের নীরবতা এখনো বজায় রয়েছে। গত 7 এপ্রিল রাত 1টার সময় এক ভয়ানক ঘটনা ঘটে বিষ্ণুপুর জেলার ট্রংলাওবি এলাকায়, যা একটি বাফার জোন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। সেখানে রকেট টাইপ প্রজেক্টাইল হামলা হয়। এই হামলায় একটি 5 বছরের ছেলে এবং 5 মাসের একটি নিষ্পাপ শিশুকন্যা মায়ের পাশে ঘুমন্ত অবস্থায় মারা যায়। ভাবুন তো, একটি বাফার জোন যেখানে প্রচুর আর্মি এবং আধসামরিক বাহিনী মোতায়েন আছে, সেখানে মাত্র 100 মিটার দূর থেকে কিভাবে এই হামলা হলো? এই ঘটনার পর মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সিআরপিএফ এর গুলিতে আরো 3 জন প্রতিবাদকারীর মৃত্যু হয়। প্রশাসন কি করলো? সত্যিটা যাতে বাইরে না যায় তার জন্য ইন্টারনেট বন্ধ করে দিল। এটি ভারতের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ইন্টারনেট শাটডাউন। বন্ধুরা, রিলিফ ক্যাম্পে থাকা 7 বছরের এক ফুটফুটে বাচ্চা মেয়ের রেপ এবং মার্ডার হয়েছে মাত্র কয়েক সপ্তাহ আগে, কিন্তু কোনো মূলধারার মিডিয়ায় আমরা এই খবর দেখি না, কারণ এটি তাদের পলিটিক্যাল ন্যারেটিভে ফিট করে না। একজন সচেতন ভারতীয় হিসাবে আমাদের কি চুপ থাকা উচিত? এই সত্যিটা মানুষের কাছে পৌঁছাতে কমেন্টে জাস্টিস ফর মণিপুর লিখুন। আপনারা জানেন যে 2023 থেকে মৈতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত দাঙ্গা চলছে। কারণ ছিল মণিপুর হাইকোর্টের একটি নির্দেশ, যেখানে মৈতিদের এসটি তালিকাভুক্ত করার কথা বলা হয়েছিল। এর ফলে কুকিদের মধ্যে জমি হারানোর ভয় তৈরি হয়। কিন্তু এখন পরিস্থিতি আরো ভয়ঙ্কর। 2023 থেকে নাগা সম্প্রদায় এই সংঘাত থেকে নিজেদের দূরে রেখেছিল, কিন্তু এই বছর ফেব্রুয়ারি থেকে কুকি এবং নাগাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। উখরুল এবং কাংপকি জেলায় বন্দুক যুদ্ধ, অপহরণ এবং পুরো রাজ্যটি যেন আলাদা আলাদা দেশে ভাগ হয়ে গেছে। খোদ চিফ মিনিস্টারও এক জোন থেকে অন্য জোনে যেতে পারেন না। আর সরকার কি করছে? ডাবল ইঞ্জিন সরকার পুরোপুরি ফেল করছে। 4 ফেব্রুয়ারি 2026-এ বিজেপি সরকার খেমচাঁদ সিংকে নতুন মুখ্যমন্ত্রী বানায় এবং 2 জন উপমুখ্যমন্ত্রী নিয়োগ করে, যাতে মৈতি, কুকি এবং নাগা ব্যালেন্স করা যায়। এটি ছিল একটি অর্নামেন্টাল জেস্টার বা লোক দেখানো পদক্ষেপ। গ্রাউন্ড রিয়েলিটিতে কিছু বদলায়নি। 2 দেশের মধ্যে যুদ্ধ থামানোর ক্ষমতা রাখা আমাদের প্রধানমন্ত্রী নিজের দেশে একটি রাজ্যের 2 সম্প্রদায়ের লড়াই থামাতে পারছেন না। আপনারা কি মনে করেন? যা লিডারশিপের এই চরম উদাসীনতা আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটির জন্য বড় বিপদ। একজন জিওপলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমি আপনাদের বলতে চাই, মণিপুরের এই পরিস্থিতি পুরো ভারতের জন্য কেন এত বিপজ্জনক। প্রথমত, ইন্টারনাল ডিপ্লেসমেন্ট বা অভ্যন্তরীণ ব্যস্তচ্যুতি। জেনেভার ইন্টারন্যাশনাল ডিপ্লেসমেন্ট মনিটরিং সেন্টারের রিপোর্ট অনুযায়ী 2023 সালের পুরো দক্ষিণ এশিয়ার 97% ব্যস্তচ্যুতির ঘটনা শুধুমাত্র ভারতের একটি রাজ্য মণিপুরে ঘটেছে। এটি আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তিকে চরম আঘাত করেছে। দ্বিতীয়ত, বিদেশি শক্তির হস্তক্ষেপ। যেখানে দেশের ভেতরে অবস্থা নড়বড়ে থাকে, তখনই বিদেশি শক্তিগুলো সুবিধা নেয়। বর্তমানে মণিপুরে বিভিন্ন ইনসার্জেন্ট গ্রুপ এবং লোকাল গ্যাংদের হাতে প্রচুর অবৈধ অস্ত্র রয়েছে। এটি ভারতের বর্ডার সিকিউরিটির জন্য এক বিশাল থ্রেট। তৃতীয়ত, ন্যাশনাল সিকিউরিটির চেয়ে নির্বাচনকে গুরুত্ব দেওয়া। এটি শুনলে আপনারা চমকে যাবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী যখন মণিপুর জ্বলছিল, তখন স্বরাষ্ট্র মন্ত্রক মণিপুর থেকে প্রায় 30% সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স বা 272টি কোম্পানি সরিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনের ডিউটিতে পাঠিয়ে দেয়। একটি সেন্সিটিভ বর্ডার স্টেটকে সুরক্ষিত রাখার চেয়ে কি অন্য রাজ্য ভোট জেতা বেশি জরুরি ছিল? এর ফলে আজ মণিপুরের অবস্থা আমাদের দেশের ভেতরে একটি ভারত পাকিস্তান পরিস্থিতির মতো হয়ে দাঁড়িয়েছে। এই সিদ্ধান্তগুলো সরাসরি প্রমাণ করে যে সরকারের কাছে মণিপুরের জাতীয় নিরাপত্তা নয়, বরং পলিটিক্যাল পাওয়ার বেশি গুরুত্বপূর্ণ। পরিস্থিতি সামাল দিতে মণিপুর সরকার 2রা এপ্রিল ইউএপিএ আইনের সেকশন 43 এর অধীনে পুলিশকে চরম ক্ষমতা দিয়েছে। এখন একজন হেড কনস্টেবল বিনা অনুমতিতে যে কাউকে সন্দেহবশত অ্যারেস্ট করতে পারে, সার্চ করতে পারে। মানবাধিকার কর্মীদের মতে এর ফলে সাধারণ মানুষের মধ্যে শুধু ভয় এবং আতঙ্কই বাড়ছে। 11,000-এর বেশি এফআইআর দায়ের হয়েছে, কিন্তু কোনো বড় কেসের কিনারা হয়নি। আর আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব গত 3 বছরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার মণিপুরে গেছেন, তাও প্রচুর সমালোচনার পর। তিনি দেশের নারী শক্তির কথা বলেন, কিন্তু যখন মণিপুরে মায়েরা রাস্তায় নেমে ইনসাফ চাইছেন,
তখন তিনি পশ্চিমবঙ্গে ভোট চাইতে ব্যস্ত। মণিপুরে মাত্র 2টি লোকসভা সিট আছে, তাই হয়তো সরকারের কাছে এই রাজ্যের মানুষের জীবন কোনো রাজনৈতিক মূল্যই নেই। মণিপুরকে কোনো সিম্বলিক জেস্চার বা লোক দেখানো পদক্ষেপের প্রয়োজন নেই, প্রয়োজন সত্যিকারের পলিটিক্যাল উইলের। শুধু ইউএপিএ চাপিয়ে বা ইন্টারনেট বন্ধ করে সমস্যার সমাধান হবে না। দুই সম্প্রদায়কে এক টেবিলে বসিয়ে তাদের সমস্যাগুলো শুনে জাস্টিস আনাটাই সরকারের প্রথম কাজ হওয়া উচিত ছিল, কিন্তু সরকার নীরব। কারণ তারা মনে করছে এই ইস্যুটি নিজে থেকেই ধামাচাপা পড়ে যাবে, কিন্তু আমরা তা হতে দেব না। আপনাদের এবং আমাদের নীরবতাও এই পরিস্থিতির জন্য দায়ী। বন্ধুরা, যতক্ষণ না আমরা এই নিয়ে কথা বলবো ততক্ষণ দিল্লির কানে এই আওয়াজ পৌঁছাবে না। ডেসক্রিপশনে কিছু রিয়েল গ্রাউন্ড রিপোর্টিং লিংক দেওয়া আছে, ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে। ভারত মাতাকে সুরক্ষিত রাখতে হলে মণিপুরকে বাঁচাতে হবে। কমেন্টে জানান এই চরম ব্যর্থতার জন্য কি হোম মিনিস্টারের জবাবদিহি করা উচিত। আমি সুকন্যা, সাইনিং অফ। ভালো থাকবেন, দেশের খেয়াল রাখবেন। জয় হিন্দ।